হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের চিন্ময় স্যার। চলছিল আমার পলিটি ঢুকে গান এই সিরিজ। অলরেডি আমি তোমাদেরকে কিন্তু ইউনিয়ন পার্লামেন্ট তোমাদের আমি শেষ করে দিয়েছি। এমার্জেন্সি প্রভিশন পর্যন্ত কিন্তু আমি প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে যা যা এমসিকিউ আসতে পারে পরীক্ষায় সেগুলো কিন্তু আমি তোমাদের করিয়ে দিয়েছি। তোমরা যারা এখনও পর্যন্ত দেখোনি তারা আগের ভিডিওগুলো দেখে নাও। অবশ্যই তোমাদের সামনে যে পরীক্ষায় তোমরা দেবে না কেন, WBCS-এর মেন্স আছে, প্রিলিমস আছে এবং অন্যান্য পরীক্ষা যেখানে ইন্ডিয়ান পলিটি থেকে এমসিকিউ আছে, যে কোনো পরীক্ষার জন্য তোমার কিন্তু কাজে লাগবে। এবং এই এমসিকিউগুলো লক্ষ্মীকান্তের উপর ভিত্তি করে বিভিন্ন পরীক্ষায় যেগুলো অলরেডি এসে গেছে, এরকম হাই প্রোফাইল এমসিকিউগুলো নিয়ে আমি আলোচনা করছি। ঠিক আছে, তো চলো আজকে আমি শুরু করছি জুডিশিয়ারি দিয়ে। জুডিশিয়ারি মানে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং সাবঅর্ডিনেট কোর্ট থেকে যা যা ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় আসতে পারে এরকম কোশ্চেনগুলো আমি রেখেছি। ঠিক আছে, চলো প্রথম কোশ্চেন আছে, বলেছে হোয়েন ওয়াজ দ্য সুপ্রিম কোর্ট ইনঅগুরেটেড ইন ইন্ডিয়া। তো সুপ্রিম কোর্ট কবে তৈরি হয়েছিল জানতে চেয়েছে। ঠিক আছে, তো তোমরা জানো এটা ইনঅগুরেট করা কবে হয়েছিল? 28শে জানুয়ারি 1950 সালে। এবারে দু একটা ইনফরমেশান বলি যে আমাদের সুপ্রিম কোর্ট প্রথম তৈরি হয়েছিল কবে? থ্রু দ্য রেগুলেটিং অ্যাক্ট অফ 1773 সুপ্রিম কোর্টটা তৈরি হয়েছিল 1774-এ। তখন নাম ছিল কি? ক্যালকাটা সুপ্রিম কোর্ট। ঠিক আছে, ক্যালকাটা সুপ্রিম কোর্ট, যার প্রথম প্রধান বিচারপতি ছিল স্যার এলিজা ইম্পে। ঠিক আছে, যার প্রথম প্রধান বিচারপতি কে ছিল? স্যার এলিজা ইম্পে। ঠিক আছে, আর এখন আমাদের যে সুপ্রিম কোর্টটা সেটা বেসিক্যালি এসছে ফ্রম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। তখন দেখবো যে ফেডারেল কোর্টের কথা বলা হয়েছিল। ঠিক আছে, দেখো এই ফেডারেল কোর্টের কথা বলা হয়েছিল। এবারে আমাদের যে জুডিশিয়ারিটা, এটা একটা ওয়ান অ্যান্ড ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি। এটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আমাদের জুডিশিয়ারি নেচার কীরকম না, আমাদের জুডিশিয়ারি নেচার হচ্ছে ওয়ান অ্যান্ড ইন্টিগ্রেটেড ওয়ান অ্যান্ড ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি। বিষয়টা যদি আমি একটুখানি ব্যাখ্যা করি তাহলে বিষয়টা এরকম দাঁড়ায় যে আমাদের দেশের এমনটা নয় যে সবার উপরে আছে সুপ্রিম কোর্ট, তারপরে আছে হাই কোর্টসগুলো, তার তলায় আছে সাবঅর্ডিনেট কোর্টসগুলো। শুনে রাখো, এটা কাজে লাগবে। এমনটা নয় যে কেন্দ্রের জন্য সুপ্রিম কোর্ট, রাজ্যগুলোর জন্য হাই কোর্টসগুলো এবং ডিস্ট্রিক্টের জন্য বোধহয় সাবঅর্ডিনেট কোর্টগুলো, এরকম কিন্তু কনসেপ্ট নয়। বরং আমাদের এই পুরো সিস্টেমটাকেই আমরা বলছি কি পুরো জুডিশিয়ারি, বুঝতে পারলে? এবং সেটা একটা অখণ্ড, এরকম কেন্দ্র রাজ্যের কোনো ব্যাপার স্যাপার নেই। এবং যেই সমস্ত এই কোর্টগুলো কেন্দ্র এবং রাজ্য, হ্যাঁ, সেন্ট্রাল ল এবং স্টেট ল, দুটো ল নিয়েই কিন্তু ডিল করতে পারে। ঠিক আছে, এবং ডিল করেও। এই কথাটা মাথায় রেখো যে আমাদের জুডিশিয়ারি কিন্তু ওয়ান অ্যান্ড ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি। ঠিক আছে, এবং আমাদের একটা সিঙ্গেল সিস্টেম অফ জুডিশিয়ারি কিন্তু আমাদের দেশে আছে। ঠিক আছে, কথাগুলো মাথায় রেখো। চলো নেক্সট কোশ্চেনে যাই। The qualifications for a person to be appointed as a judges of Supreme Court under Article 124. দেখো আমি দু একটা কথা বলতে ভুলে গেছিলাম যে এখানে যে এমসিকিউগুলো আছে অলরেডি এই রিলেটেড কিছু প্রভিশন আমি অন্যান্য প্রভিশন যখন আলোচনা করেছিলাম সেখানেও আমি কিছু বলেছি। তো তোমরা সেই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে। আর এখানে আমি এমন কিছু ডিসকাশানগুলো আমি ইচ্ছে করে অ্যাভয়েড করে যাচ্ছি, কারণ আমি জানি যে পরে আমি এমসিকিউ দিয়ে রেখেছি, সেখান থেকে আমি তোমাদের ডিসকাশান করে দেবো। পুরোটা সিরিজটা দেখে যাও। তো আশা করি তোমাদের 80 to 90% প্রবলেম যা আছে ইন্ডিয়ান পলিটি তোমাদের সলভ হয়ে যাবে, বুঝতে পারলে? কোশ্চেনগুলো ঠিকঠাক আছে। দেখো তো WBCS মেন্সে এসছে, তো বলছে কোয়ালিফিকেশান কী আছে বা কোয়ালিফিকেশান কী লাগে একজন সুপ্রিম কোর্টের বিচারপতি হতে গেলে। ঠিক আছে, চারটে অপশান দিয়েছে। বলছে হি মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া। ইয়েস, ঠিক আছে। ইন দ্য ওপিনিয়ন অফ মিনিস্ট্রি অফ ল আর ডিস্টিংগুইশড জুরিস্ট। এই কথাটা কিন্তু ভুল আছে। প্রেসিডেন্টের চোখে তাকে ডিস্টিংগুইশড জুরিস্ট হতে হবে, তার মানে এটা আমার আনসারে আসবে না, কেটে দাও। বি দেখি, হি মাস্ট বি আ সিটিজেন অফ ইন্ডিয়া। ইয়েস। ইন দ্য ওপিনিয়ন অফ দ্য প্রেসিডেন্ট আর ডিস্টিংগুইশড জুরিস্ট। ঠিক আছে। হ্যাজ বিন আ জাজ অফ হাই কোর্ট ফর অ্যাটলিস্ট 5 years। এটাও ঠিক আছে। অর হ্যাজ বিন অ্যান অ্যাডভোকেট ফর আ হাই কোর্ট অর 2 or more সাচ কোর্টস ইন সাকসেশন ফর অ্যাটলিস্ট 10 years। একদমই ঠিক আছে। ঠিক আছে, দেখো এইগুলো পাবো আর্টিকেল 124-এ। বেসিক্যালি সুপ্রিম কোর্টের কথা যদি আমি বলি, এটা পার্ট 5 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনে। ঠিক আছে, কি বললাম? পার্ট 5 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনে আর্টিকেল 124 থেকে আর্টিকেল 147 পর্যন্ত দেখবো কি সুপ্রিম কোর্টের কম্পোজিশন থেকে শুরু করে তার পাওয়ার টেবিলে যা যা হয় না হয় সমস্ত কিছু এর মধ্যেই আছে। ঠিক আছে, যার 124 নম্বর আর্টিকেলে কিন্তু এই কথাগুলো লেখা আছে।
ঠিক আছে, আর্টিকেল 124-এ যে একজন সুপ্রিম কোর্টের জাজ হতে গেলে তার কি কি কোয়ালিফিকেশান লাগে। একটা কথা মাথায় রাখবে, এক্ষেত্রে এজের কথা কিন্তু কিছু মেনশান করা নেই, ঠিক আছে, এজের কথা কিছু মেনশান করা নেই যে কত ন্যূনতম কত বছর বয়স হলে একজন ব্যক্তি জাজ হতে পারবে, এরকম কোনো কথা কিন্তু লেখা নেই। তাদের রিটায়ারমেন্ট এজের কথা বলা আছে, মাইন্ড ইট, তাদের রিটায়ারমেন্ট এজের কথা বলা আছে এবং তাদের রিটায়ার করে কত বছর বয়সে। ইন কেস অফ সুপ্রিম কোর্ট ইট ইজ 65 ইয়ার্স, ইন কেস অফ হাই কোর্টস, ঠিক আছে, ইন কেস অফ হাই কোর্টস ইট ইজ 62 ইয়ার্স, মাইন্ড ইট, মাথায় রেখো, অবশ্যই মাথায় রেখো। আচ্ছা, দুই একটা কথা বলে নিই, হি মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, এতে কোনো সন্দেহ নেই, ঠিক আছে। আমি তোমাদের যখন সিটিজেনশিপের এমসিকিউ করিয়েছিলাম তখন বলেছিলাম যে ভারতের নাগরিকত্ব থাকলে বেশ কিছু কিছু সুযোগ সুবিধা পাওয়া যায়। তো ওয়ান অফ দ্য সুযোগ সুবিধা যেটাই, যে কোনো কনস্টিটিউশনাল পোস্ট বলে যেগুলো, সেগুলো শুধুমাত্র যারা ভারতীয় তাদের জন্য রিজার্ভ থাকে, বাকি কেউ এনজয় করতে পারে না, ঠিক আছে। ইন দ্য ওপিনিয়ন অফ দ্য প্রেসিডেন্ট আর ডিস্টিংগুইশ জুরিস্ট, এই কথাটা অনেকেই বুঝতে পারো না যে হোয়াট ইজ ডিস্টিংগুইশ জুরিস্ট, ঠিক আছে। ডিস্টিংগুইশ জুরিস্ট বলতে বোঝায় যে একজন ব্যক্তি যার হিউজ লিগাল নলেজ আছে, ঠিক আছে, একজন ব্যক্তি যার প্রচুর আইনি নলেজ আছে, এরকম ব্যক্তিকে ডিস্টিংগুইশড জুরিস্ট বলা হয়। সাধারণত তিনি একজন লয়ার হয় সাধারণত, ঠিক আছে। এবারে সেটা কার চোখে হতে হবে না, সেটা হতে হবে প্রেসিডেন্টের চোখে হতে হবে, অন্য কারোর চোখে নয়, ওকে। আর বাকিগুলো মাথায় রাখবে, হি হ্যাজ বিন এ জাজ অফ হাইকোর্ট ফর অ্যাটলিস্ট 5 ইয়ার্স। দেখো এই 5 বছরটা, এই যে 5 বছরটা না, এটা কোনো একটা হাইকোর্টে 5 বছর যাচ্ছিলেন হবে, বা একাধিক হাইকোর্ট মিলে তার এক্সপিরিয়েন্স 5 বছর, সেক্ষেত্রেও হবে, ঠিক আছে। এবং অ্যাডভোকেট হিসাবে তাকে 10 বছরের কাজ করতে হবে, কোনো একটা পার্টিকুলার হাইকোর্ট হলেও হবে বা একাধিক হাইকোর্ট মিলেও হবে, একই কথা, ঠিক আছে। চলো, তো বি ইজ দ্য রাইট আনসার। চলো নেক্সট কোশ্চেন দেখি। বলছে টু বি এলিজিবল টু বি এ জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ নট আ ক্রাইটেরিয়া ফর এলিজিবিলিটি। আগের কোশ্চেনটা আমরা দেখেছি, তো এটা আরামসে আমরা পারবো, ঠিক আছে। জাজ অফ ওয়ান হাইকোর্ট অর মোর কন্টিনিউয়াসলি ফর অ্যাটলিস্ট 5 ইয়ার্স, আমরা একটু আগে আমি বললাম, তো এটা হবে। অ্যান অ্যাডভোকেট অফ হাইকোর্ট ফর অ্যাটলিস্ট 10 ইয়ার্স, এটা হাইকোর্ট বা হাইকোর্টস হলেও একই কথা হতো, কোনো একটা হাইকোর্টে বা একাধিক হাইকোর্টস মিলে সেটাও হতো, কোনো চাপ নেই। আচ্ছা, অ্যাবাভ 40 ইয়ার্স অফ এজ, আমি তোমাদের বললাম না যে এদের মিনিমাম কোনো এজের কথা বলা নেই, মাথায় রেখো, মিনিমাম কোনো এজের কথা বলা নেই। যেখানে আমি যদি দেখি একজন এমপি হতে গেলে, লোকসভার এমপি, তার 25 বছর বয়স লাগে, রাজ্যসভার এমপি হতে গেলে 30 বছর বয়স লাগে, ঠিক তো। আমি যদি গভর্নর দেখি 35 বছর বয়স লাগে, প্রেসিডেন্ট 35 বছর বয়স লাগে, দেখেছিলাম। রাজ্যসভার চেয়ারম্যান হতে গেলে 35 বছর বয়স লাগে, লোকসভার স্পিকার হতে গেলে কমপক্ষে 25 বছর বয়স হলেই হবে, ঠিক, এগুলো আমরা দেখেছিলাম। কোনো মিনিস্টার হতে গেলে ন্যূনতম বয়স কত, সেও 25। তাহলে এদের সবার কিন্তু ন্যূনতম বয়স দেওয়া আছে, ম্যাক্সিমাম এজ লিমিট বলে কিছু নেই। মানে যদি বলা হয় যে প্রেসিডেন্ট হতে গেলে তার ম্যাক্সিমাম এজ লিমিট কত হতে পারে, তো এরকম কিছু বলা নেই, মিনিমামগুলো আছে। বা একজন ব্যক্তি কত ম্যাক্সিমাম কত বছর বয়স হয়ে গেলে তারপরে সে আর এমপি হতে পারবে না, এরকম কিছু বলা নেই, ঠিক আছে। কিন্তু আমি ইন কেস অফ জুডিশিয়ারি ক্ষেত্রে যদি বলি, সে সুপ্রিম কোর্ট হোক বা হাইকোর্টস হোক, তাহলে এদের রিটায়ারমেন্ট এজ আছে, ন্যূনতম এজ কিন্তু কিছু নেই। এই কথাটা মাথায় রেখো, এটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট, ডিস্টিংগুইশ জুরিস্টের কথা আমি বলেছিলাম। তো সি ইজ দ্য রাইট আনসার। চলো নেক্সট কোশ্চেন দেখি। দ্য গার্ডিয়ান অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ, 2014 সালের মেন্সের প্রশ্ন। তো বলছে যে আমাদের সংবিধানের গার্ডিয়ান, অভিভাবক কাকে বলা হয়? ইট ইজ দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে, ইট ইজ দ্য সুপ্রিম কোর্ট। আচ্ছা, বাই দ্য এটাও বলা হয় যে হু ইজ দ্য ফাইনাল ইন্টারপ্রেটার অফ দ্য কনস্টিটিউশন, ঠিক আছে, সংবিধানকে ফাইনালি ব্যাখ্যা করে কে, ইন্টারপ্রেট করে কে, এটাও তাই সুপ্রিম কোর্ট, ফাইনালি যেটি বলেছে, ঠিক আছে। হোয়াট ইজ দ্য হাইয়েস্ট কোর্ট অফ অ্যাপিল, ঠিক আছে, আমাদের দেশে, সেটাও কিন্তু হবে কে, সুপ্রিম কোর্ট। এক্ষেত্রে দু একটা কথা আমি তোমাদের বলে নিই, যেটা তোমাদের মনে রাখা দরকার, আগেও আমি বলেছি, আবারও তোমাদের বলছি। এক্ষেত্রে তোমরা কেউ প্রেসিডেন্টের সঙ্গে গুলিও না, কারণ প্রেসিডেন্ট যখন প্রেসিডেন্টাল ওথ নেয়, ঠিক আছে, আর্টিকেল 60 অনুযায়ী, তো সেখানে সে 3টে কথা উচ্চারণ করেন যে আমি কনস্টিটিউশনকে প্রোটেক্ট করব, ওকে, আমি কনস্টিটিউশনকে প্রিজার্ভ করব, আর আমি কনস্টিটিউশনকে ডিফেন্ড করব, ঠিক আছে, কনস্টিটিউশনকে ডিফেন্ড করব। পরীক্ষায় যদি আসে হু ইজ দ্য প্রোটেক্টার অফ দ্য কনস্টিটিউশন, ইট ইজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। হু ইজ দ্য প্রিজার্ভার অফ দ্য কনস্টিটিউশন, ওয়ান্স এগেন ইট ইজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে। হু ইজ দ্য ডিফেন্ডার অফ দ্য কনস্টিটিউশন, মাইন্ড ইট, ইট ইজ ওয়ান্স এগেন ইট ইজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। কিন্তু কোশ্চেনটা যদি একটু ঘুরিয়ে দেয়, যদি পরীক্ষায় আসে যে হু ইজ দ্য ডিফেন্ডার অফ দ্য ফান্ডামেন্টাল রাইট, বা হু ইজ দ্য
প্রোটেক্টর অফ দ্য ফান্ডামেন্টাল রাইট, ফান্ডামেন্টাল রাইট এই কথাটা যদি উল্লেখ থাকে সেক্ষেত্রে আর তুমি প্রেসিডেন্ট করতে যাও যে প্রোটেক্টর বলেছে তা নয়। প্রোটেক্টর অফ দ্য ফান্ডামেন্টাল রাইট কাকে বলা হয়? ওয়ান্স এগেইন ইট ইজ দ্য সুপ্রিম কোর্ট। ঠিক আছে, তো মাথায় রেখো জুডিশিয়ারি করে। ওকে, আবারও বলছি, হু ইজ দ্য ফাইনাল ইন্টারপ্রেটার অফ দ্য কনস্টিটিউশন? ওয়ান্স এগেইন ইট ইজ দ্য জুডিশিয়ারি। তো ফাইনাল যদি বলে থাকে, যদি অপশানে থেকে থাকে সুপ্রিম কোর্ট, তো অবভিয়াসলি সুপ্রিম কোর্ট ইজ দ্য রাইট আনসার। এটা অলরেডি কিন্তু WBCS এর প্রিলিমসের কোশ্চেনটা ছিল, মাথায় রেখো কোশ্চেনগুলো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। বলছে হু হ্যাজ দ্য লাস্ট অথরিটি টু এক্সপ্লেন দ্য কনস্টিটিউশন? ওয়ান্স এগেইন, তার মানে হু ইজ দ্য ফাইনাল অথরিটি টু এক্সপ্লেন দ্য কনস্টিটিউশন, হু দ্য ফাইনাল ইন্টারপ্রেটার অফ দ্য কনস্টিটিউশন, এই কথাটাই আমি বলতে চেয়েছিলাম। বেসিক্যালি সিমিলার টাইপ অফ কোশ্চেন আমি ইচ্ছে করেই রেখেছি যাতে তোমরা দেখে কোশ্চেনগুলো চিনতে পারো, আর কিছু না। ঠিক আছে, আচ্ছা বলছো হু ইজ দ্য ফাইনাল ইন্টারপ্রেটার অফ দ্য কনস্টিটিউশন, তার মানে এটাই দাঁড়ায়। ঠিক আছে, তাহলে কী হবে? আমি এক্ষুনি বললাম ইট ইজ দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, ইট ইজ দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। আচ্ছা, প্রেসিডেন্টের কথা আমি তোমাদেরকে বললাম। আমি অ্যাটর্নি জেনারেলের কথা তোমাদের যদি বলি, আমাদের সংবিধানে আর্টিকেল 76-এ অ্যাটর্নি জেনারেলের কথা বলা আছে। হি ইজ দ্য মানে যদি বলে হাইয়েস্ট সেন্ট্রাল ল অফিসারকে, হ্যাঁ, হি ইজ দ্য হাইয়েস্ট ল অফিসার। কে? ল কমিশনার নয় কিন্তু, গুলিও না। ঠিক আছে, হি ইজ দ্য হাইয়েস্ট সেন্ট্রাল ল অফিসার। কে? ইট ইজ দ্য অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। আমি আগেও তোমাদের বলেছি, আবার একবার বলে দিই, অ্যাটর্নি জেনারেলকে অ্যাপয়েন্ট করে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, এবং তিনি অফিস হোল্ড করেন ডিউরিং দ্য প্লেজার অফ প্রেসিডেন্টের প্লেজারে তিনি কিন্তু অফিস হোল্ড করেন। তার কোনো ফিক্সড কোনো স্যালারি কিচ্ছু নেই, সেটাও ডিসাইড করে প্রেসিডেন্ট, পার্লামেন্ট নয়। তার স্যালারি ডিসাইড করে কিন্তু প্রেসিডেন্ট। ওকে, সাধারণত হয় কি যে অ্যাটর্নি জেনারেলের যা স্যালারি সেটা একজন সুপ্রিম কোর্টের জাজের সঙ্গে সমান, সাধারণত বলেছি। ঠিক আছে, সুপ্রিম কোর্টের জাজের সঙ্গে সমান, আমি চিফ জাস্টিস বলিনি একদম। ঠিক আছে, আর অ্যাটর্নি জেনারেল হতে গেলে একজন ব্যক্তির কোয়ালিফিকেশান সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার মতো হলেই হয়, আর কিচ্ছু না। ঠিক আছে, তো সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার কী লাগে না লাগে আমি তো বলে দিয়েছি। তো সেইগুলো ফুলফিল করলেই কোনো একজন ব্যক্তি অ্যাটর্নি জেনারেল হতে পারে। তোমরা আমাকে কমেন্ট করে জানাবে রিসেন্টলি আমাদের নতুন অ্যাটর্নি জেনারেল অ্যাপয়েন্ট হয়েছে কে এসে। ঠিক আছে, আচ্ছা চলো আমরা নেক্সট কোশ্চেনে দেখি। হুইচ অ্যাক্ট প্রোভাইডেড ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ সুপ্রিম কোর্ট অ্যাট ক্যালকাটা ইন 1774? অলরেডি আমি ডিসকাস করে দিচ্ছি। ইট ইজ দ্য রেগুলেটিং অ্যাক্ট অফ 1773। ঠিক আছে, অ্যান্ড হু ওয়াজ দ্য ফার্স্ট চিফ জাস্টিস অফ ক্যালকাটা সুপ্রিম কোর্ট? ইট ইজ এলিজা ইম্পে। এবং তার টেনিওরে এলিজা ইম্পে ছিল ওয়ারেন হেস্টিংসের বন্ধু, জানো তো, ওয়ারেন হেস্টিংসের বন্ধু ছিল। এবং সেই সময় তোমরা জানো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল খুবই করাপ্টেড। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলবো না, কোম্পানি যারা অফিসিয়াল, যারা কিনা ইন্ডিয়াতে পোস্টেড ছিল, তো দে ওয়্যার ভেরি মাচ করাপ্টেড। এবং ওয়ারেন হেস্টিংস তো ছিলই। ওয়ারেন হেস্টিংস কী করতো না, তার বিরুদ্ধে যেই কথা বলতো, ঠিক আছে, তো এলিজা ইম্পের সঙ্গে সলা পরামর্শ করে তিনি তাদেরকে শাস্তির ব্যবস্থা করতেন। মাথায় রাখতে হবে এটা কিন্তু 1773-74 কথা বলছি আমি। ঠিক আছে, তখন সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ এই কনসেপ্টটা কিন্তু আসেনি। সেটা অ্যাক্ট অফ সেটেলমেন্ট, তোমরা জানো 1781-এ একটা অ্যাক্ট হয়েছিল, সেটা দিয়ে আমরা কি করি, সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ এই যে কনসেপ্টটা তখন কিন্তু লাগু হয়েছিল। এবং প্রথম কোনো ভারতীয় বা প্রথম কোনো ব্যক্তি যাকে সুপ্রিম কোর্ট ফাঁসি দিয়েছিল তিনি কিন্তু একজন ভারতীয় ছিলেন। তার থেকেও বড় কথা, তিনি একজন বাঙালি ছিলেন। ঠিক আছে, তার নাম কি ছিল জানো? তোমরা আমাকে কমেন্ট করে জানিও। ঠিক আছে, তার নাম কি ছিল? ওকে, ঠিক আছে, আমি বলেই দিই, তার নাম ছিল মহারাজা নন্দকুমার। ঠিক আছে, মহারাজা নন্দকুমার। চলো নেক্সট কোশ্চেন দেখি। হোয়ার ইজ দ্য পার্মানেন্ট সিট অফ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া? তো বলছে সুপ্রিম কোর্টের পার্মানেন্ট সিট কোথায় আছে জানতে চেয়েছে। ঠিক আছে, কোথায় আছে? নিউ দিল্লিতে আছে। এই সম্পর্কে দু একটা কথা বলে শুনে রাখো। এই সিট অফ সুপ্রিম কোর্ট, এই সিট অফ সুপ্রিম কোর্ট এটা সংবিধানের 130 নম্বর আর্টিকেলে আছে। ঠিক আছে, আচ্ছা এখানে বলা আছে যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যদি মনে করে, কে? চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, ওকে, মানে রাইট নাও DY চন্দ্রচূড়। ঠিক আছে, তো তিনি যদি মনে করেন যে সিট অফ সুপ্রিম কোর্ট তিনি দিল্লি ছাড়াও তিনি ভারতবর্ষের অন্য যে কোনো জায়গায় করতে পারেন বা করতে চায়, তো তিনি চাইলে পারেন। তা যদি দেয় যে হু ক্যান, মানে কে মনে করলে হ্যাঁ সিট অফ সুপ্রিম কোর্টটা তিনি চেঞ্জ করতে পারেন দিল্লি ছাড়া ভারতবর্ষের যে কোনো জায়গায়, ইট ইজ দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, নট প্রেসিডেন্ট, মাইন্ড ইট।
কিন্তু এই সম্পর্কে একটা কথা বলে রাখি যে এই কাজটি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া করবেন, কিন্তু প্রেসিডেন্টের সঙ্গে পরামর্শ করেই কিন্তু করবেন। ঠিক আছে, মানে এমনটা হবে না যে প্রেসিডেন্টের সঙ্গে পরামর্শ না করে তিনি করবেন, তা নয়। উইথ দ্য কনসালটেশন অফ দ্য প্রেসিডেন্ট। ঠিক আছে, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কী করবেন না, সিট অফ সুপ্রিম কোর্ট যে কোনো জায়গায় করতে পারেন আদার দ্যান দিল্লি। বাট আমি যদি বলি সিট অফ সুপ্রিম কোর্ট কারেন্টলি বা যদি বলা হয় যে পার্মানেন্ট সিট কোথায় আছে, ইট ইজ দ্য দিল্লিতে আছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। কত নম্বর ধারায় আছে বললাম, আর্টিকেল 130-তে আছে। নেক্সট কোশ্চেন, জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট মে রিজাইন হিজ অফিস বাই রাইটিং আ লেটার টু। দেখো প্রথমে আমি একটা একটা করে আসি, তো এটার আনসার হবে প্রেসিডেন্ট। ঠিক আছে, প্রেসিডেন্ট। এবারে সুপ্রিম কোর্টে যারা বিচারপতি আছেন, কারেন্টলি কজন বিচারপতি আছেন? কারেন্টলি 34 জন আছেন। ঠিক আছে, মানে একজন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অ্যান্ড 33 আদার জাজেস, মাইন্ড ইট। ঠিক আছে, একজন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, 1 CJI অ্যান্ড 33 আদার জাজেস। দু একটা কথা বলি, একটু মন দিয়ে শুনবেন। কি সেটা? চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এবং এই সবাই, দে অল আর অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। কোনো চাপ নেই এতে, দে অল আর অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এবারে শোনো একটা কথা, যখন কিনা এই আদার জাজেসকে যখন অ্যাপয়েন্ট করা হবে, ঠিক আছে, আচ্ছা এই সম্পর্কে যখন অ্যাপয়েন্টমেন্ট হবে, তখন প্রেসিডেন্ট মনে করলে তিনি সুপ্রিম কোর্টের এবং হাই কোর্টের কিছু বিচারপতির সঙ্গে তিনি কথা বলতে পারেন, যদি তিনি মনে করেন, আরেকবার বলছি, যদি তিনি মনে করেন যে এই অ্যাপয়েন্টমেন্টের সময় তিনি কিছু সুপ্রিম কোর্ট বা কিছু হাইকোর্টের বিচারপতিদের সঙ্গে কথা বলতে চান, তো তিনি সেটা চাইলে করতে পারেন, যদি তিনি চান, বারবার বলছি। এবারে যখন আদার জাজেস অফ সুপ্রিম কোর্ট যখন অ্যাপয়েন্ট করা হবে, মানে 33 জন যে আছে তাদেরকে যখন অ্যাপয়েন্ট করা হবে, তখন চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার সঙ্গে তাকে পরামর্শ করতেই হবে। কাকে? প্রেসিডেন্টকে। অ্যান্ড ইট ইজ ম্যান্ডেটারি, দিস ইজ ম্যান্ডেটারি। আচ্ছা, এবার একটা কথা বলে শোনো, তাদেরকে ওথকে পড়ায়, তাহলে অ্যাপয়েন্টেড বললাম প্রেসিডেন্ট। ঠিক আছে, ওথকে পড়ায়, ওথও পড়ায় প্রেসিডেন্ট। ঠিক আছে, আচ্ছা এবারে বলো তো, যখন সুপ্রিম কোর্ট যখন তৈরি হয়েছিল, তখন একজন প্রধান বিচারপতি এবং 7 জন আদার জাজেস ছিল। ওভার দ্য পিরিয়ড অফ টাইম সেটা নাম্বার অফ জাজেসটা আমরা বাড়িয়েছি। তাহলে হু ক্যান ইনক্রিজ দ্য নাম্বার অফ জাজেস অফ সুপ্রিম কোর্ট? ঠিক আছে, হু ক্যান ইনক্রিজ দ্য নাম্বার অফ জাজেস অফ সুপ্রিম কোর্ট? আনসার কি হবে? আনসার হবে পার্লামেন্ট। ঠিক আছে, পার্লামেন্ট ক্যান ইনক্রিজ দ্য নাম্বার অফ জাজেস অফ সুপ্রিম কোর্ট। ঠিক আছে, সেম জিনিসটা যদি হাইকোর্টের ক্ষেত্রে হয়, তাহলে বলে নিই, হাইকোর্টের এরকম কোনো ফিক্সড স্ট্রেংথ নেই। ঠিক আছে, হাইকোর্টের এরকম কোনো ফিক্সড স্ট্রেংথ নেই। হাইকোর্টের যারা জাজেস আছে, ইনক্লুডিং চিফ জাস্টিস অফ হাইকোর্টস, যত ভারতবর্ষের যত হাইকোর্ট, তাদের কথাই বলছি, দে অল আর অ্যাপয়েন্টেড বাই প্রেসিডেন্ট। ওয়ান্স এগেইন, কোনো চাপ নেই। বাট ওথকে পড়াবে, ওথ কিন্তু প্রেসিডেন্ট নয়, ওথ পড়াবে ওই কনসার্ন স্টেটের গভর্নর। তাহলে কনসার্ন স্টেট গভর্নর তিনি ওথ পড়াবেন, মাইন্ড ইট। ঠিক আছে, তাহলে আবার যদি জিজ্ঞাসা করি, হু ক্যান ইনক্রিজ দ্য নাম্বার অফ জাজেস অফ হাইকোর্ট? ঠিক আছে, হু ক্যান ইনক্রিজ দ্য নাম্বার অফ জাজেস অফ হাইকোর্টস? এক্ষেত্রে কিন্তু আর পার্লামেন্ট হবে না, এক্ষেত্রে হবে কে? প্রেসিডেন্ট। ঠিক আছে, ইট ইজ দ্য প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট ক্যান ইনক্রিজ the number of judges of, basically president decides the number of judges of high courts, যে কোনো হাইকোর্টই হোক না কেন ভারতবর্ষে, তাতেই হবে। ঠিক আছে, এই কয়েকটা কথা মাথায় রেখো, পরীক্ষার জন্য ভেরি মাচ ইম্পর্টেন্ট। নেক্সট কথা আসুক, যে যদি এরা মনে করে এরা রিজাইন দেবে, আমি সবার কথাই বলছি, ইনক্লুডিং সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্টস, তাহলে এরা রেজিগনেশন লেটার দেবে কাকে? টু দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। মাইন্ড ইট, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট দুজনের কথাই বলছি, দুজনেই রেজিগনেশন লেটার দেবে কাকে? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে। দুজনের রিমুভালের যদি মনে করা হয় যে এদেরকে সরানো হবে, ঠিক আছে, দে ক্যান বি রিমুভড ডিউরিং দেয়ার অফিস। তো হু ক্যান রিমুভ? তো রিমুভ করতে পারে পার্লামেন্ট, ওয়ান অ্যান্ড অনলি পার্লামেন্ট ক্যান রিমুভ দেম। ঠিক আছে, পার্লামেন্ট চাইলে রিমুভ করতে পারে, কিন্তু তার জন্য যে কাজটি করতে হবে, পার্লামেন্টের দুটো হাউসে 2/3 মেজরিটিতে বিলটা পাস করাতে হবে, তারপরে একটা ইনকোয়ারি হবে, প্রেসিডেন্টের কাছে যাবে, তারপরে ঠিক আছে, তারপরে ফাইনালি যদি করা হয়, অ্যাপ্রুভাল যদি পায়, তারপরে তাকে রিমুভ করা যায়। রিমুভালের একটা গ্রাউন্ড আছে, দ্যাট ইজ টু প্রুভ মিসবিহেভিয়ার
অর ইনক্যাপাসিটি। মাইন্ড ইট, কী বললাম, রিমুভালের গ্রাউন্ড কি দুজনের ক্ষেত্রেই, সুপ্রিম কোর্ট হোক বা হাইকোর্ট হোক, দুজনের ক্ষেত্রেই রিমুভালের যে গ্রাউন্ডটা সেটা কিন্তু সেম, দ্যাট ইজ টু প্রুভ মিসবিহেভিয়ার অর ইনক্যাপাসিটি। ঠিক আছে, টু প্রুভ মিসবিহেভিয়ার অর ইনক্যাপাসিটি, মাথায় রেখো। তাহলে এই কোশ্চেনটা কী ছিল আরেকবার দেখে নিই, যে সুপ্রিম কোর্টের বিচারপতি, তাই তো, জাজ অফ সুপ্রিম কোর্ট, তিনি যদি রেজিগনেশন লেটার দিতে চান কাকে দেবেন, তাহলে তিনি দেবেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে। চলো নেক্সট, ফ্রম হুইচ ফান্ড দ্য স্যালারিজ অফ দ্য জাজেস অফ সুপ্রিম কোর্ট ইজ ড্রন। তো বলছে কোন ফান্ড থেকে সুপ্রিম কোর্টের জাজদেরকে স্যালারি দেওয়া হয়। ঠিক আছে, এই স্যালারি অ্যালাউন্সেস যা আছে, নট অনলি সুপ্রিম কোর্ট, যে কটা কনস্টিটিউশনাল বডিজ আছে, ঠিক আছে, তোমরা জানো, সবারই স্যালারি দেওয়া হয় ফ্রম, দেখবো কি, এই মানে সেন্ট্রাল লেভেলের কথাই বলছি আমি। ঠিক আছে, তো ফ্রম কনসোলিডেটেড ফান্ড থেকে, ফ্রম কনসোলিডেটেড ফান্ড থেকে, মাইন্ড ইট। আচ্ছা, এই ক্ষেত্রে তোমাদের আমি দু একটা কথা বলে দিই, তোমরা মাথায় রেখো। ঠিক আছে, যদি বলা হতো গভর্নর, যদি বলা হতো গভর্নর, তাহলে তাদের স্যালারি হোক অ্যালাউন্সেস হোক কোথা থেকে দেওয়া হয়। যদিও হি ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য সেন্টার, অলদো হি ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য সেন্টার, বাট তার স্যালারি এবং অ্যালাউন্সেস দেওয়া হয় ফ্রম স্টেট কনসোলিডেটেড ফান্ড থেকে। কোথা থেকে দেওয়া হবে স্যালারি? স্যালারি প্লাস অ্যালাউন্সেস, ঠিক আছে, দুটো দেওয়া হয় ফ্রম স্টেট কনসোলিডেটেড ফান্ড। ঠিক আছে, বাট পেনশন কোথা থেকে পাবে? পেনশন কোথা থেকে পাবে? পেনশন পাবে ফ্রম কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে। সেম কথা হাইকোর্টের জাজেদের জন্য সত্যি কথা। ঠিক আছে, হাইকোর্টের জাজেরা, ঠিক আছে, হাইকোর্টের জাজেরা তারা স্যালারি পায় ফ্রম কনসোলিডেটেড ফান্ড অফ স্টেট থেকে, বাট পেনশন পায় ফ্রম কনসোলিডেটেড ফান্ড, সরি হ্যাঁ ঠিকই বলছি, কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে। মাইন্ড এটাই কয়েকটা কথা। আর একটা কথা হয়, যারা অল ইন্ডিয়া সার্ভিসে যারা যুক্ত থাকে, ঠিক আছে, তো তারাও কিন্তু তাই, তারা স্যালারি পায় ফ্রম কনসোলিডেটেড ফান্ড অফ স্টেট থেকে, কিন্তু পেনশন পায় ফ্রম কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে। এই কয়েকটা কথা মাথায় রেখো। ঠিক আছে, নট অনলি সুপ্রিম কোর্টে যাদের কথা বললাম আমি, এটা যদি ইউপিএসসির কথা হতো, ঠিক আছে, এটা যদি তোমার ইলেকশন কমিশনের কথা হতো, এটা যদি ফাইন্যান্স কমিশনের কথা হতো, ঠিক আছে, দে অল প্রত্যেকে তাদের স্যালারি দেওয়া হতো। প্রেসিডেন্টের কথাও যদি হতো, ঠিক আছে, এনি কাউন্সিল অফ মিনিস্টার হেডেড বাই প্রাইম মিনিস্টার হতো, দে অল, তার প্রত্যেকে স্যালারি পায় ফ্রম কোথা থেকে? কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে। এবং এগুলো কিন্তু নন ভোটেবল পার্ট, দিজ আর নন ভোটেবল। ঠিক আছে, নন ভোটেবল মানে কি? মানে এমনটা নয় যে ভোট দিয়ে বিল পাস করাবো তারপরে স্যালারি পাবে, এরকম ব্যবস্থা নয়। ঠিক আছে, আর একটা ফান্ড হয়, আর দুখানা ফান্ড হয়। কনসোলিডেটেড ফান্ডের কথা আছে আর্টিকেল 266-এ। আচ্ছা, আর একটা হয় পাবলিক অ্যাকাউন্ট, এটা আছে আর্টিকেল 266-A। আর একটা ফান্ড হয় দ্যাট ইজ কন্টিনজেন্সি ফান্ড। কন্টিনজেন্সি ফান্ডের কথা আছে কোথায়? এটা আছে আর্টিকেল 267-এ। কন্টিনজেন্সি ফান্ড মানে তোমরা জানো, আপৎকালীন ক্ষেত্রে এই ফান্ডটা ইউজ করা হয়। এবং এই কন্টিনজেন্সি ফান্ড দেখে সেন্টারে প্রেসিডেন্ট আর স্টেটে গভর্নর। আর একবার বলছি, এই কন্টিনজেন্সি ফান্ড সেন্টারে দেখে কে, অথরিটি কার হাতে থাকে? প্রেসিডেন্টের হাতে। আর স্টেটে থাকে কার হাতে? গভর্নরের হাতে। ঠিক আছে, এই কয়েকটা কথা মাথায় রেখো। চলো নেক্সট কোশ্চেনে যাই। হু ইজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া? ঠিক আছে, তো বলছে নিচের কাকে আমরা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হিসাবে অ্যাপয়েন্ট করবো, দেখা যাক। দ্য প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আপন দ্য অ্যাডভাইস অফ দ্য ইউনিয়ন ক্যাবিনেট। আচ্ছা, ওকে। দ্য সিনিয়র মোস্ট জাজ অফ সুপ্রিম কোর্ট ইজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। ইয়াস, দিস ইজ দ্য রাইট আনসার। আচ্ছা, এবারে তোমাদের কথা মাথায় আসবে যে স্যার এই কথা কি সংবিধানে লেখা আছে? না, এরকম কোনো কথা সংবিধানে লেখা নেই। এটা বাই কনভেনিয়েন্স কাজটি হয়। জেনারেলি হয় কি, যিনি কারেন্ট চিফ জাস্টিস থাকেন তার যখন রিটায়ারমেন্ট এজ চলে আসে, যখন তার 1 মাস মতো বাকি থাকে টেনিওর, তখন তাকে জিজ্ঞাসা করা হয় যে আপনি নেক্সট চিফ জাস্টিস হিসাবে আপনি কাকে চাইছেন। তো তিনি সাধারণত করেন কি, তারপরে ইমিডিয়েট সিনিয়র যিনি আছেন, জাজ যিনি আছেন সুপ্রিম কোর্টের, তার নাম তিনি প্রপোজ করেন। সেম কথাটা আমরা ইউ ললিতের ক্ষেত্রেও আমরা দেখব, সবসময় যেন ঘটেছে, কিছু এক্সেপশন ছাড়া। ইউ ললিতের যখন রিটায়ারমেন্ট এজ যখন হয়ে এসেছিল, তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার পরে আপনি কাকে চিফ জাস্টিস হিসেবে দেখতে চান। তো তখন কিন্তু তিনি DY চন্দ্রচূড়ের নাম কিন্তু তিনি প্রপোজ করেছিলেন, পেপার পত্রিকাতে আমরা পড়েছি। ঠিক আছে, আচ্ছা, তো এটা কোনো সাংবিধানিক কোনো প্রভিশন নেই, কোথাও লেখা টেখা নেই, এটা বাই কনভেনিয়েন্স এটা চলে আসছে। ঠিক আছে, আচ্ছা,
এবারে একটা কথা তোমাদের বলি, দ্য সিনিয়র মোস্ট জাজ অফ সুপ্রিম কোর্ট, এই কথাটা সাধারণভাবে দেখলে খুব সাধারণ, ডিপলি ভাবতে গেলে এর অনেক তাৎপর্যপূর্ণ মিনিং আছে। কীরকম বলো তো, যে সিনিয়রিটি কার ভিত্তিতে হয়? যদি এরকম হয় যে ক্লিয়ার কাট বুঝে যাচ্ছি আমার থেকে এক্সট্রিম সিনিয়র বা আমার থেকে এক্সট্রিম জুনিয়র কে আছে, যিনি প্রধান বিচারপতি আছেন তিনি জানেন ক্লিয়ার কাট। কিন্তু যদি এইরকম হয় যে কোনো একজন বা কোনো দুজন বা তিনজন ব্যক্তি, এই সিনিয়রিটি কিন্তু এজ ভিত্তিতে হয় না, মাইন্ড ইট, প্রথমেই বলে নিই যে এই সিনিয়রিটি কিন্তু এজ ভিত্তিতে হয় না, এই সিনিয়রিটি হয় কাজে, তুমি কত বছর ধরে তুমি কাজ করছো এই কাজের ভিত্তিতে হয় সিনিয়রিটি। ঠিক আছে, যদি দেখা যায়, দেখা গেল দুজন বন্ধু তারা সুপ্রিম কোর্টের বিচারপতি আছে, হতে পারে তাদের জন্মদিনও সেম, দুই ভাইয়ের কথা ধরে নিলাম, দুই ভাই তাদের জন্মদিন একদম সেম এবং তারা সেম ডেটে তারা সুপ্রিম কোর্টে জয়েনও করেছে। তাহলে এইরকম কন্ডিশনে যদি যিনি প্রধান বিচারপতি যিনি আছেন তিনি যখন রিটায়ার করবেন, তো নেক্সট প্রধান বিচারপতি তাহলে কে হবে? কন্ট্রোভার্সি লাগবে তো, দুজনেই দাবিদার। তাহলে এইরকম ক্ষেত্রে কে হবে সিনিয়র বা কে হবে নেক্সট বিচারপতি, প্রধান বিচারপতি সরি। তাহলে এই সিনিয়রিটি দেখব, তাহলে টেনিয়র দিয়ে দেখলাম যে দুজনে একই দিনে শপথও নিয়েছে, তাহলে দুজনের টেনিয়রও সেম, তাই না? গণ্ডগোল হয়ে যাবে। এইরকম ক্ষেত্রে তখন প্রেসিডেন্ট দেখবে যে কে আগে শপথ নিয়েছিল, মাইন্ড ইট, ঠিক আছে, কে আগে শপথ নিয়েছিল। যে আগে শপথ নিয়েছিল হিসেব মতো সে সিনিয়র, ঠিক আছে, যে পরে শপথ নিয়েছে সে কয়েক সেকেন্ড হোক কয়েক মিনিট হোক তার থেকে কিন্তু জুনিয়র, বুঝতে পারলে? তাহলে যে আগে শপথ নিয়েছে সে হবে কি না নেক্সট প্রধান বিচারপতি ভারতবর্ষে। মাথায় রেখো, খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট। চলো নেক্সট কোশ্চেন দেখি। আচ্ছা, when the Chief Justice of India is appointed by the President, he is required to consult। তো বলছে যখন চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে যখন তিনি অ্যাপয়েন্ট করেন, তো তিনি কার সাথে বা কার সাথে তিনি কনসাল্ট করেন সেটা জানতে চেয়েছে। দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স অ্যান্ড অল দ্য জাজেস অফ দ্য সুপ্রিম কোর্ট, এই কথাটা ঠিক না, ঠিক আছে। আচ্ছা দেখো, আমরা অলরেডি এই ডি অপশানটা দেখো, আমরা অলরেডি আমি বলে দিয়েছিলাম তোমাদেরকে, সার্চ অফ দ্য জাজেস অফ দ্য সুপ্রিম কোর্ট অ্যান্ড হাই কোর্টস অ্যাজ হি ডিমড নেসেসারি। তিনি যাদের কথা মনে করবেন, ঠিক আছে, পরামর্শ করার, তিনি তাদের সঙ্গেই পরামর্শ করবেন সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতিদের সাথে। এই কথাটা আছে আর্টিকেল 124-এ, ঠিক আছে। আর একটা কথা বলে নিই, সুপ্রিম কোর্টের এই বিচারপতিদেরকে অ্যাপয়েন্ট করার জন্য একটা কলেজিয়াম আছে। তো সেখানে একজন বিচারপতি মানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এবং 4 জন আদার জাজকে নিয়ে 5 জনের কলেজিয়াম তৈরি হয়। তারাই সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতি কী হবে না হবে তারা ডিসাইড করে, ঠিক আছে। তো এর কোনো নির্দিষ্ট কোনো প্রসিডিওর কোনো এরকম বাইরে কিছু নেই, ওনারাই ডিসাইড করেন, ঠিক আছে। তো এই কলেজিয়াম সিস্টেমকে অ্যাবলিশ করে নতুন একটা সিস্টেম প্রপোজ করেছিল, সেটা 99 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করেছিল পার্লামেন্ট। সেটা নতুন একটা বডি করা হয়েছিল, নাম ছিল ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন, এনজ্যাক, ঠিক আছে, থ্রু 99th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। কিন্তু এটাকে চ্যালেঞ্জ করা হয়, বার কাউন্সিল চ্যালেঞ্জ করেছিল, দিয়ে পরবর্তীকালে সুপ্রিম কোর্ট এটাকে ইনভ্যালিড ডিক্লেয়ার করে। কী কারণে ইনভ্যালিড ডিক্লেয়ার করে না, বলে সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ, এটা একটা বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনের পার্ট এবং এটা কোনোভাবে মেলামেশা করা যাবে না। বেসিক্যালি এর পেছনে একটা বিরাট বড় ইতিহাস আছে, যদি তোমরা ইতিহাসটা জানতে চাও তো আমাকে কমেন্ট করতে পারো, আমি সেপারেট একটা ভিডিও বানিয়ে তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক এটা ইনভ্যালিড ডিক্লেয়ার করে দেওয়া হয়। তো এখনও পর্যন্ত এই কলেজিয়াম সিস্টেমটাই আছে, যারা কিনা কারা বিচারপতি হবে না হবে তারা ডিসাইড করে, ঠিক আছে। রিসেন্টলি আমাদের ইউনিয়ন ল মিনিস্টার কিরেন রিজিজু তিনি একটা প্রস্তাব বা পুনরায় আবার প্রপোজ চালাচ্ছেন যে যাতে আবার এই এনজ্যাকটাকে নিয়ে আসা যায়, ঠিক আছে। দেখা যাক ফার্দার কী হয় না হয়। চলো নেক্সট কোশ্চেনে যাই আমরা। দ্য সুপ্রিম কোর্ট অ্যাট প্রেজেন্ট কনসিস্ট অফ, ঠিক আছে। দেখো এই কোশ্চেনটা এসেছিল WBCS 2015-তে এবং এইটা বিভিন্ন পরীক্ষায় এসছে। তখন একরকম স্ট্রেন্থ ছিল। রাইট নাও যদি আমি দেখি তো দেখবো কি এখন একজন চিফ জাস্টিস এবং 33 আদার জাজেস আছে, ঠিক আছে। আবার একবার বলছি, হু ডিসাইডস দ্য নাম্বার অফ জাজেস অফ সুপ্রিম কোর্ট? ইট ইজ দ্য পার্লামেন্ট। আর হু ডিসাইডস দ্য নাম্বার অফ জাজেস অফ হাই কোর্টস? ইট ইজ দ্য প্রেসিডেন্ট। হু ক্যান ইনক্রিজ দ্য জুরিডিকশন অফ সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট? সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের জুরিডিকশন বাড়াতে পারে কে? দুটো ক্ষেত্রেই আনসার হবে কে? ইট ইজ দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে যাই। দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ক্যান গিভ অ্যাডভাইস টু দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া আন্ডার, ঠিক আছে। তো বলছে যে সুপ্রিম কোর্ট তো প্রেসিডেন্টকে তো অ্যাডভাইস দেয় এবং তার জন্য একটা জুরিডিকশন আছে, তাকে আমরা বলি অ্যাডভাইজারি জুরিডিকশন। কত নম্বর আর্টিকেল আছে? এটা আছে আর্টিকেল 143-তে, ঠিক আছে, আর্টিকেল 143-তে।
দুটো কারণে হতে পারে। একটা তো আছে যে ইন দ্য ম্যাটার অফ পাবলিক ইম্পর্টেন্স, ঠিক আছে, পাবলিক ইম্পর্টেন্স। আর একটা গ্রাউন্ড আছে, সেটা তোমার হচ্ছে প্রি কনস্টিটিউশনাল, ঠিক আছে, কোনো প্রি কনস্টিটিউশনাল ট্রিটি বা কোনো এগ্রিমেন্ট রিলেটেড ক্ষেত্রে। দুটো ক্ষেত্রেই, প্রথম ক্ষেত্রে ইন ফার্স্ট ইনস্ট্যান্স পাবলিক ইম্পর্টেন্সের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট চাইলে অ্যাডভাইস দিতেও পারে, নাও দিতে পারে, ঠিক আছে। কিন্তু প্রি কনস্টিটিউশনাল কোনো ট্রিটি এই রিলেটেড যদি কোনো কন্ট্রোভার্সি হয় এবং প্রেসিডেন্ট যদি সুপ্রিম কোর্টের কাছ থেকে যদি অ্যাডভাইস চায়, তাহলে এক্ষেত্রে সুপ্রিম কোর্টকে অ্যাডভাইস দিতেই হয়। সুপ্রিম কোর্ট ইজ বাউন্ড টু গিভ হিজ অ্যাডভাইস, ঠিক আছে। দুটো ক্ষেত্রেই প্রেসিডেন্ট ইজ নট বাউন্ড টু লিসেন সুপ্রিম কোর্টস অ্যাডভাইস, ঠিক আছে। দুটো ক্ষেত্রেই প্রেসিডেন্ট ইজ নট বাউন্ড, মাইন্ড ইট, ঠিক আছে। পরীক্ষায় আসতে পারে, তো এগুলো মাথায় রেখো, ভেরি মাচ ইম্পর্টেন্ট। চলো নেক্সট কোশ্চেনে যাই। দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া টেন্ডার্স লিগাল অ্যাডভাইস টু দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ওয়েন, ঠিক আছে। তো কখন বেসিক্যালি অ্যাডভাইস দেয় জানতে চেয়েছে, একটু আগে বললাম। দ্য ক্যাবিনেট রেকমেন্ড, যদি ক্যাবিনেট রেকমেন্ড করে, তাই কি আমরা পড়েছিলাম? তা তো না। দ্য কাউন্সিল অফ মিনিস্টার রেকমেন্ড, একদমই নয়। দ্য প্রেসিডেন্ট আস্ক ফর ইট, একদম প্রেসিডেন্ট চাইলে তবে হবে, ঠিক আছে, কারণ এটা প্রেসিডেন্টের অ্যাডভাইজারি জুরিডিকশন, অন্য কারণ নয়। ওকে, আচ্ছা চলো নেক্সট কোশ্চেনে দেখি। এটা আজকের মতো লাস্ট কোশ্চেন থাকবে, ঠিক আছে। হোয়েন দ্য সুপ্রিম কোর্ট সিটস to determine any question involving a substantial question of law as to the interpretation of the constitution for tendering its advice, the minimum number of judges to constitute the bench should be। তো বলেছে যে যদি এরকম হয় যে সুপ্রিম কোর্টের কাছে কোনো when the supreme court sits to determine any question involving a substantial question of law, okay, as to the ইন্টারপ্রিটেশন অফ দ্য কনস্টিটিউশন, রাইট। সুপ্রিম কোর্টের কাছে এমন কিছু কেস গেছে যেখানে সংবিধানের ব্যাখ্যার প্রয়োজন আছে, ঠিক আছে, সংবিধানকে ব্যাখ্যা করার প্রয়োজন আছে। তো এই রকম কেসে ন্যূনতম কতজনের জাজকে নিয়ে বেঞ্চ গঠন করতে হবে, এই প্রশ্নটা জানতে চেয়েছে, ঠিক আছে। যদি কনস্টিটিউশনাল বেঞ্চ হয়, মাথায় রাখবে সেটা হবে নট লেস দেন 5 মেম্বার, ঠিক আছে। এটা কনস্টিটিউশনাল বেঞ্চ ছিল, নট লেস দেন 5 বলেছে। এবার এটা মোর দ্যান 5 হতে পারে, চাপ নেই, এবং সেটা অড ফিগারে হবে। তোমরা জানো আমাদের যে কেশবানন্দ ভারতী কেস যেটা হয়েছিল, ঠিক আছে, 1973-তে, সেখানে 13 জন জাজ ছিল। তাহলে হতে পারে, বলেছে যে 5 জনের কম যেন না হয়, তার বেশি হোক কিন্তু অড ফিগারে যেন হয়। সে 13 জন বললাম, সেটা একটা অড ফিগার ছিল। আর যদি কনস্টিটিউশনাল কেস ছাড়া যদি নর্মাল কোনো কেস হতো, তাহলে সেক্ষেত্রে নট লেস দেন 3 মেম্বার, ঠিক আছে, 3 জনের কম যেন না হয়, ঠিক আছে। তো মাথায় রেখো, এগুলো পরীক্ষায় কিন্তু আসে, ঠিক আছে। চলো আজকের এই পর্যন্ত থাকলো, তো নেক্সট দিন আমরা কিন্তু বাকিটা কন্টিনিউ করব, ঠিক আছে। যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা চাইলে তোমরা কমেন্ট করতে পারো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে রাখো। আমি তোমাদের রেগুলার এই সিরিজটা আমি এমনিই কন্টিনিউ করছি, পুরোটাই আমি করে যাব, ঠিক আছে। ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।